প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পরপরই সরকারি মহল থেকে একটি আলাপ হয়েছিল, কথা উঠেছিল যে সংসদে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়া হবে। তো তখন এই বিষয়টির আলোচনা আর বেশি দূর এগোয়নি, নানা কিছু নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো ইদানিং আবার নতুন করে সেই আলোচনাটি সামনে এসেছে, কারণ 12ই মার্চ ঘনিয়ে আসছে, প্রথম সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে 12ই মার্চ। তো সেই দিনই স্পিকার মনোনয়ন দেওয়া হবে সরকারি দল থেকে, আর সরকারি দল চাইছে একই দিনে ডেপুটি স্পিকারও নির্বাচন করা হোক। তো সেই জন্যে তারা আগের সে আলোচনার প্রেক্ষিতে জামায়াত ইসলামকে আবার রিমাইন্ড করেছে তারা যাতে ডেপুটি স্পিকার হিসেবে একটি নাম ঠিক করেন, কাকে তারা দেখতে চান ডেপুটি স্পিকার হিসেবে। তো ইন্টারেস্টিংলি জামায়াত এই অনুরোধটি প্রত্যাখ্যান করেছে, বিএনপির এই অফারটি তারা নেয়নি। আর এই বিষয়ে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে জামায়াত এইটি আপাতত নিতে পারছে না, ডেপুটি স্পিকারের পদটি তারা নিতে পারছে না, কারণ এই বিষয়টি জুলাই সনদের একটি খণ্ডিত অংশ। কারণ জুলাই সনদে সেটি উল্লেখিত আছে, দুই কক্ষ বিশিষ্ট সংসদের উভয় কক্ষেই ডেপুটি স্পিকার নির্বাচিত হবার কথা বিরোধী দল থেকে, যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়। তাই মাওলানা আব্দুল হালিম বলেছেন এটি একটি খণ্ডিত অংশ, তাই এটি নিচ্ছি না আমরা এটিকে কিছুই মনে করতে পারছি না। জুলাই সনদের বাস্তবায়ন পরিষ্কার না হলে এবং সেই বিষয়ে একটি রূপরেখা আমাদের সামনে পরিষ্কার না হলে আমরা এই খণ্ডিত অংশটুকু নিতে চাচ্ছি না, তিনি প্রত্যাখ্যান করেছেন। আর একই বিষয়ে কিন্তু কথা বলেছিলেন গত 28 ফেব্রুয়ারি চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে ইফতার মাহফিল হয়েছিল, সেই ইফতার মাহফিল পরবর্তী সময়ে যে চা চক্র হয়েছিল, সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়ে দিয়েছিলেন তার একই মনোভাব, যে তারা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান, আলাদা করে তাদের ডেপুটি স্পিকারের পদটি নেবার বা এরকম কোনো কিছুর সুযোগ নেই, তিনি সেদিনও জানিয়েছিলেন। আবার জামায়াতের আরেক সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদ, তিনিও একই লাইনে কথা বললেন। তিনি বললেন যে বিএনপি এখন চেষ্টা করছে সরকার গঠন করবার পর সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কার প্রস্তাবকে পাশ কাটিয়ে যেতে গুরুতর অভিযোগ করেছেন। আর এই অভিযোগ আমরাও করে এসেছি। আমরা দেখছি শুরু থেকেই বিএনপি জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা সংবিধানকে ঢাল বানাচ্ছে, কারণ তারা সংসদে যদিও যায়নি এখনো, বাট তারা বাইরেই বলা শুরু করেছে যে তারা সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না, এটি সংবিধানে নেই, গণভোট সংবিধানে নেই, তাই তারা সংবিধান মেনে চলবে, তাই তারা এগুলি করতে পারছে না। এবং আমরা জানি যেদিন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন 17ই ফেব্রুয়ারি সেদিন তারা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। যদিও তাদেরকে আগের দিন 16ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল যে তারা দুইভাবে শপথ গ্রহণ করবেন, একটি হলো সংসদ সদস্য হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে, আরেকটি হলো সংবিধান সংস্কার করবার জন্যে যেই সংস্থাটি গঠন করা প্রয়োজন, সংবিধান সংস্কার পরিষদ, সেইটির সদস্য হিসেবে তারা শপথ নেবেন। তো তারা কিন্তু সেটি নেননি, যদিও এনসিপি এবং জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা শপথ নিয়েছিলেন সেদিন, দুটো শপথ, বাট বিএনপি কিন্তু একটি নিয়েছিল। তো বোঝা যাচ্ছে বিএনপি পাশ কাটাবার চেষ্টা করছে। আর এরই মধ্যে আমরা জানি একটি হাইকোর্টের রুলিং আমরা সম্প্রতি আমাদের নজরে এসেছে, গত সোমবার দিন সেটি আমরা জানলাম। সোমবার দিন হাইকোর্টের একটি বেঞ্চ রাজিক আল জলিল বিচারপতি এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ জুলাই সনদ বাস্তবায়ন
জুলাই সনদ বাস্তবায়নের যে ঘোষণা, সেই ঘোষণাটি গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ কেন বেআইনি হবে না, অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সেইটি জানাতে কারণ দর্শাও নোটিশ জারি করেছে বা রুলিং দিয়েছে হাইকোর্টের সেই বেঞ্চটি 2 বিচারপতি। গত সোমবার কিন্তু এটি হয়েছে। তো জামায়াত ইসলাম এটিও বলছে তারা যে সরকার এখন চেষ্টা করছে আদালতকে ওই কাজে ব্যবহার করবার জন্য। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন, যেটি কিনা গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে প্রমাণিত হয়েছে। 68% ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে। তো তার মানে এটি একটি গণরায়। তো সেই মীমাংসিত বিষয়টিকে তারা সংবিধানের বাহানা দিয়ে কিংবা আদালতের দ্বারস্থ হয়ে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে। এই অভিযোগও বিএনপির জামায়াতের পক্ষ থেকে কিন্তু তোলা হয়েছে। আর এইটি খুবই রাইটলি তারা করেছেন এবং এইটি আসলে প্রকৃত সত্য। তো বিএনপি এখন চেষ্টা করছে কোনো না কোনোভাবে জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়া যায় কিনা। তাই তারা মধ্যবর্তীকালীন একটি ব্যবস্থা হিসেবে কিংবা শুভঙ্করের ফাঁকি হিসেবে চেষ্টা করেছে জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের পদটি ধরিয়ে দিতে। সো তারা হয়তো ভেবেছে যে জামায়াত ডেপুটি স্পিকারের পদ পেলে সংসদে সন্তুষ্ট থাকবে, সো তারা আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলবে না। কিন্তু আসলে বিষয়টি এরকম না, তারা সেটি করবেও না, আর করলেও জনগণ সেটি ভালো চোখে দেখতো না। তাই জামায়াত সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সময়ের দাবি অনুযায়ী তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার না পেলে, পুরোপুরি রূপরেখা না দেখলে আমরা শুধু ডেপুটি স্পিকারের পদ নিতে পারি না এবং আমরা এটি নেব না। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, জনাব সালাউদ্দিন আহমেদ সোমবার দিন জানালেন এই বিষয়টি যে বিএনপি জামায়াতকে একজন প্রার্থী বাছাই করতে হবে ডেপুটি স্পিকারের পদের জন্যে। তো সালাউদ্দিন সাহেব বলছিলেন যে চাইলে আমরা সরকারি দল দুটোই পদই নিতে পারি, স্পিকার এবং ডেপুটি স্পিকার, বাট আমরা একটি গুড উইল জেস্টার হিসেবে জামায়াতের প্রতি আমরা আমাদের সদিচ্ছার প্রমাণ দেবার জন্যে ডেপুটি স্পিকারের পদটি তাদেরকে দিতে চাইছি। গুড উইল জেস্টারের কথা তিনি বলেছেন। তো জামায়াতের পক্ষ থেকে ডাক্তার হামিদুর রহমান আজাদ তিনি কিন্তু সেটি অন্যভাবে দেখেছেন বিষয়টি। তার ব্যাখ্যাটি হলো যে এইটি বিএনপির বা সরকারি দলের কোনো গুডউইল জেস্টার না, এটি জুলাই সনদ বাস্তবায়িত হলে জুলাই সনদ অঙ্গীকার নামাই সেটি আছে। জুলাই সনদ অঙ্গীকারে আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উভয় কক্ষেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তো জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেলে অটোমেটিকলি সেই বিষয়টি ঘটবে। সো বিএনপির পক্ষ থেকে গুডউইল জেস্টার দেখাবার প্রয়োজন নেই, আর সেটি আসলে বিষয়টি এরকম না। তো জামায়াতের বক্তব্য কিন্তু একেবারে পরিষ্কার। তো বিএনপি চেষ্টা করেছে মধ্যবর্তী সময়ে জামায়াতকে স্পেসিফাই করতে এবং বিএনপির যে জুলাই বিরোধিতা, জুলাই সনদ বিরোধিতা বা সেটি বাস্তবায়ন বিরোধিতা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিতে অনীহা, তো সেই বিষয়গুলোর বিপরীতে তারা এই চেষ্টাটি চালিয়েছিল। কিন্তু লাভ হয়নি কিছু। বিএনপির জামায়াতের কাছে বিষয়টি ধরা পড়েছে, তারা তাদের সঠিক বিশ্লেষণ দিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ, এবং দেশের মানুষও সেইটি অ্যাপ্রিসিয়েট করবে। কোনোভাবেই খণ্ডিত একটি অংশ নিয়ে একটি ডেপুটি স্পিকারের পদ নিয়ে তারা সংসদে যেতে পারেন না এবং সেটি হয় না। তো সেই জন্যে এটি গণদাবি, আমাদেরও দাবি, বিএনপি সব তালবাহানা এবং এরকম যত বাহানা তাদের কাছে আছে সব কিছু থেকে বাইরে বেরিয়ে জুলাই সনদ বাস্তবায়নে তাদেরকে আন্তরিক হতে হবে এবং এইটিকে আদালতের বিষয়ে পরিণত করা যাবে না। এটি আদালতের বিষয় না, এখন এটি গণরায়ের বিষয়। আর বিএনপি বলবার চেষ্টা করছিল, এই কথা অনেকবার বলেছি, যদিও পুনরাবৃত্তি হবে, কোনো না বলে উপায় নেই, খুবই প্রাসঙ্গিক। বিএনপি যদিও বলেছিল যে তারা সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে না, তাই তারা নেয়নি সেই শপথ। তো তারা সংবিধানের দোহাই দিচ্ছে, কিন্তু তারা একবারও খেয়াল করেনি যে জুলাই অভ্যুত্থান ইটসেলফ, জুলাই রেভলিউশন ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল। জুলাই অভ্যুত্থানটি তো সংবিধানের বাইরের বিষয়। সংবিধানে তো কোথাও লেখা নেই যে জুলাইতে একটা অভ্যুত্থান হবে কিংবা অন্য সময় একটা অভ্যুত্থান হবে, সে কথা তো লেখা নেই। পৃথিবীতে সব অভ্যুত্থান, সব আন্দোলন, সব রেভলিউশন, সব আপরাইজিং সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। তাহলে বিএনপি সংবিধানের দোহাই দিলে তাদের আগে বলতে হবে যে জুলাই অভ্যুত্থানটি বেআইনি, অসাংবিধানিক, সো আমরা জুলাই অভ্যুত্থানই মানি না, এই কথা আগে বলে নিতে হবে, নাহলে দ্বিচারিতা হবে, পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড। এটি ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে বিএনপি। তাই বিএনপির একথা বলবার কোনো সুযোগ নেই
যে এটি সংবিধানের বাইরে, এটি অসাংবিধানিক, কারণ অভ্যুত্থানটি তো অসাংবিধানিক। তাহলে সেই অসাংবিধানিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং অসাংবিধানিক। আর সেই অবৈধ এবং অসাংবিধানিক বডি কিংবা গভর্নমেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছে বা অনুষ্ঠিত করেছে, তো সেটিও তো অবৈধ। তাহলে বিএনপির যদি কোনো কিছুকে অসাংবিধানিক বলতে হয়, অবৈধ বলতে হয়, এই নির্বাচনটিকে অবৈধ বলতে হবে। শুধু গণভোটকে অবৈধ বললে হবে না, শুধু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টিকে অবৈধ বললে হবে না। বিএনপি সৎ মানসিকতার পরিচয় দিয়ে যদি বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবৈধ এবং এই অবৈধ নির্বাচনে আমরা অবৈধভাবে নির্বাচিত সংসদ সদস্য, তবে আমরা খুশি হব এবং তখন আমরা ভাববো যে বিএনপির বিশ্লেষণ সঠিক। কারণ সত্যিই তো অভ্যুত্থান তো সংবিধানে লিখে থাকে না। আর পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ সংবিধান সংবিধান বলে কান্নাকাটি করেনি। অসংখ্য অসংখ্য প্রমাণ আছে অভ্যুত্থান পরবর্তী সময়ে লোকেরা আগের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অসংখ্যবার হয়েছে। এই বিষয়টি ফরাসিরা 5 বার করেছে। এখন যে প্রজাতন্ত্র আছে ফ্রান্সে, সেটি 5ম। আগে 4 দফা তারা পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ সংবিধান দেশের মানুষের জন্য। যদি সেই মানুষেরা, সেই নাগরিকেরা সংবিধানকে যথোপযুক্ত মনে না করে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে না করে, এবং তারা যদি দেখে যে এমন সংবিধান হাসিনা তৈরি করে, হাসিনার মতো মনস্টার তৈরি করে, আওয়ামী লীগের মতো ডাকু তৈরি করে, আওয়ামী নেতৃবৃন্দের মতো, তখন সেই সংবিধান জনগণ পাল্টে ফেলতে বাধ্য এবং সেই সংবিধানের উপর জনগণ মিতশ্রদ্ধ। এবং বিএনপি সংবিধানকে মাথায় করে রাখতে চাইছে। বিএনপি এখানে কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে সেটি বুঝবার ক্ষমতা তাদের আছে কিনা জানি না। বিএনপির প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই কথা অসংখ্যবার আমি বলেছি, অন্যরাও বলছেন। খালেদা জিয়া অনেকবার বলেছেন বিশাল গণসমাবেশে বিএনপি ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। তাহলে খালেদা জিয়া যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, বিএনপির সেই সংবিধানকে, তারেক রহমানের বিএনপির সেই সংবিধানকে কি মাথায় করে রাখবার কোনো সুযোগ আছে? সো বিএনপির এই জায়গাগুলোতে মনোযোগ দিতে হবে। খুবই বালখিল্য হয়ে যাচ্ছে, কথাবার্তা আচরণ ঠিক হচ্ছে না, মিল পাচ্ছি না আগে পড়ে। তো বিএনপি যতই চেষ্টা করুক লাভ হয়নি। জামায়াত শুভঙ্করের ফাঁকিটি ধরে ফেলেছে এবং আমরা জামায়াতকে এখানে ধন্যবাদ দিতেই হবে, কারণ তারা এই পথটি নিচ্ছেন না। তারা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার না পেলে, বিষয়টি তাদের কাছে পরিষ্কার না হলে, একটি রূপরেখা না দেখলে তারা সেটি নিচ্ছে না। সো ধন্যবাদ জানাতেই হয় জামায়াতকে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য আপনারাও ধন্যবাদ জানবেন।